ইচ্ছে ঘুরির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে জানতে পারবো নবাব সিরাজউদ্দৌলার জীবনী ইতিহাস। সিরাজউদ্দৌলা ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব, বাংলার ইতিহাসের এক প্রতিমূর্তি। পলাশীর যুদ্ধে তার পরাজয় ও মৃত্যুর পরই ভারতবর্ষে ১৯০ বছরের ইংরেজ শাসনের সূত্রপাত হয়। সিরাজউদ্দৌলার পূর্ণ নাম। নবাব সিরাজউদ্দৌলার পূর্ণ নাম ছিল নবাব মনসুর উল মুলক সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ হযরত জঙ্গ বাহাদুর। সিরাজউদ্দৌলার জন্ম পরিচয়। আলীবর্দী খাঁ যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার তৃতীয়া কন্যা আমিনা বেগমের গর্ভে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার জন্ম হয়। সিরাজউদ্দৌলার জন্মসাল ১৭৩৩। বংশ পরিচয়। নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার নবাব আলীবর্দী খানের নাতি। আলীবর্দী খানের কনিষ্ঠ কন্যা আমিনা বেগম ও জৈনুদ্দিন আহমেদের পুত্র। আদরের নাতি সিরাজউদ্দৌলা। নানা আলীবর্দী খানের কাছে সিরাজউদ্দৌলা ছিল খুবই আদরের, কারণ তার কোনো পুত্র ছিল না। সিরাজউদ্দৌলার রাজ্য অভিষেক। সিরাজউদ্দৌলা মাত্র ১৭ বছর বয়সে রাজ্য অভিষেক করেন। আত্মীয়দের বিরোধিতার মুখে সিরাজউদ্দৌলাকে সিংহাসনের উত্তরাধিকারী মনোনয়ন করার ঘটনা তার আত্মীয়বর্গের অনেকেই মেনে নিতে পারেনি। অনেকেই তার বিরোধিতা শুরু করেন। এদের মধ্যে ছিলেন আলীবর্দী খাঁর বড় মেয়ে ঘসিটি বেগম এবং তার স্বামী নওয়াজ মোহাম্মদ। সিরাজউদ্দৌলার সিংহাসনে আরোহণ। ১৭৫৬ সালের ১০ই এপ্রিল আলীবর্দী খাঁর মৃত্যু হলে নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যার সিংহাসনে আরোহণ করেন। ইংরেজদের সাথে সিরাজউদ্দৌলার পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা তার শাসনামলে ছোট বড় অনেক যুদ্ধ করলেও তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ যুদ্ধটি ছিল পলাশীর যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয় এই ইতিহাস বিখ্যাত পলাশীর যুদ্ধ। ১৭৫৭ সালের ১২ই জুন কলকাতায় ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয়। সেখানে দুর্গ রক্ষার জন্য অল্প কিছু সৈন্য রেখে যান। ১৩ই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা শুরু করে। কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের যথেষ্ট সৈন্য থাকা সত্ত্বেও তারা কেউই ইংরেজদের পথ রোধ করতে পারেনি। নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পারেন সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল। বিদ্রোহের আভাস পেয়ে সিরাজউদ্দৌলা মীর জাফরকে বন্দী করার চিন্তা বাদ দেন। তিনি মীর জাফরকে ক্ষমা করে তাকে শপথ নিতে বলেন। মীর জাফর পবিত্র কোরআন স্পর্শ করে অঙ্গীকার করেন যে তিনি শরীরের এক বিন্দু রক্ত থাকতেও বাংলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ হতে দেবেন না। গৃহবিবাদের মীমাংসা করে সিরাজউদ্দৌলা রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মীর মদন মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করেন। ২৩ জুন সকাল থেকেই পলাশীর প্রান্তরে ইংরেজরা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হয়। যুদ্ধের উদ্দেশ্যে ইংরেজরা লক্ষ্যভাগ নামে আমবাগানে সৈন্য সমাবেশ করে। সকাল ৮টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করে। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। কিন্তু মীর জাফর, ইয়ার লতিফ, রায়দুর্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় স্বীকার করতে বাধ্য করতেন। দুপুরের সময় হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলা বারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন। কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীর মদন মৃত্যুবরণ করেন। মীর মদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এই সময় মীর জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যদেরকে শিবিরে ফেরার নির্দেশ দেন। এই সুযোগে ইংরেজরা নবাবকে আক্রমণ করে। যুদ্ধ বিকেল ৫টায় শেষ হয় এবং নবাবের ছাউনি ইংরেজদের অধিকারে আসে। কোনো উপায় না দেখে সিরাজউদ্দৌলা রাজধানী রক্ষা করার জন্য ২০০০ সৈন্য নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু রাজধানী রক্ষা করার জন্য কেউ তাকে সাহায্য করেনি। সিরাজউদ্দৌলা তার সহধর্মিণী লুৎফুন্নেসা ও ভূত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকা যোগে পদ্মা ও মহানন্দার মধ্যে দিয়ে উত্তর দিকে যাত্রা শুরু করেন।
সিরাজউদ্দৌলার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফ্রান্সের সেনাপতি মাসিয়েলা এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারায়ণের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন। বন্দী সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার বন্দী হওয়ার বিষয়ে ভিন্ন মত আছে। মির্জাফরের সৈন্য সিরাজউদ্দৌলাকে বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে পাঠিয়ে দেয়। বন্দী হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং 4 বছর বয়সী কন্যা উম্মে জহুরা। সিরাজউদ্দৌলার মৃত্যু। 4 জুলাই মির্জাফরের আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজউদ্দৌলাকে হত্যা করে। সিরাজউদ্দৌলা সম্পর্কে মুর্শিদাবাদে কথিত কিছু কাহিনী। কথিত আছে সিরাজউদ্দৌলার মৃত্যুর পর তার মৃতদেহ হাতির পিঠে চড়িয়ে সারা শহর ঘোরানো হয়। মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দী খানের কবরের কাছে তাকে কবর দেওয়া হয়। সিরাজউদ্দৌলার পরিবারের পরিণতি। নবাব সিরাজউদ্দৌলার পরিবারের কাউকেই রেহাই দেওয়া হয়নি। সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশু কন্যাকে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দী রাখা হয়েছিল। পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয়। ইংরেজ কোম্পানি সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয়। সিরাজের মৃত্যুর দীর্ঘ 34 বছর পর লুৎফুন্নেসা 1790 সালে মৃত্যুবরণ করেন। সিরাজউদ্দৌলার রাজত্বের সমাপ্তি বাঙালি স্বায়ত্তশাসনের অবসান ঘটায় এবং ভারতের ব্রিটিশ ক্ষমতার সূচনা করে। বাংলাদেশে সিরাজউদ্দৌলাকে শেষ বৈধ শাসক হিসেবে গণ্য করা হয় যতক্ষণ না পর্যন্ত শেখ মুজিবুর রহমান 1971 সালে পাকিস্তান থেকে স্বাধীনতার পর নেতা হিসেবে আবির্ভূত হন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।